গুটি গুটি পায়ে আজকের অনুষ্ঠানের যারা সম্মানীয় অতিথিবর্গ তাদেরকে আমরা আমাদের মঞ্চ প্রাঙ্গণে আহ্বান করে রেখেছি। সবাই যারা বাইরে রয়েছে তোমরা করতালি দাও। এসি উচ্চ বিদ্যালয়ের অতীব আনন্দের দিন। এই আনন্দের দিন যেন আমরা আগামী দিনে আবারও ফিরে ফিরে পাই। স্নেহধন্য ছাত্র বর্ষিয়ান শ্রী গঙ্গাধর মাহাতো উপস্থিত আছেন হলুদকানালি এসসি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী হলধর মণ্ডল মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আছেন হলুদকানালি এসসি উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সদস্য শ্রী হলধর মাহাতো মহাশয়। সম্মানীয় শ্রী বাবুলাল মাহাতো মহাশয়, আপনিও মঞ্চে আসন গ্রহণ করুন। এছাড়াও আমাদের সম্মানীয় অতিথির আসনে যারা বসে আছেন আপনাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, আপনারাও মঞ্চে আসুন এবং মঞ্চে আসন গ্রহণ করুন। সমস্ত বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, আপনারা প্রত্যেকেই মঞ্চে আসুন এবং আসন গ্রহণ করুন। প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে সমস্ত শিক্ষিকারা এসেছেন আপনারাও আসুন। এখন করে নিচ্ছে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ। এইমাত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী নরহরি মাহাতো মহাশয় এবং শ্রী সব্যসাচী মণ্ডল মহাশয়, আপনারা মঞ্চে আসুন। আপনাদেরকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই হলুদকানালি এসসি উচ্চ বিদ্যালয়ের মঞ্চে পেয়েছি ছাত্রছাত্রীরা তাদের বরণ করে নিচ্ছে।
আমরা উপস্থিত হয়েছি এক মহৎ অনুষ্ঠান, বিদ্যালয়ের অগ্রজ প্রতিম প্রধান শিক্ষক স্বর্গীয় শ্রীরাম সেবকপতি স্মারক অনুষ্ঠানে, যিনি বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে এই বিদ্যালয়কে সন্তান স্নেহে আগলে রেখেছেন, যার লালিত্যে এই বিদ্যালয় ছোট চারাগাছ থেকে মহিরুহে পরিণত হয়েছে। বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীরা। এই প্রস্তাব আমরা সর্বসম্মতিক্রমে সমর্থন করলাম। যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু পরে বিদ্যালয়ে ঢুকছো, তোমরা সাইকেলটা কিন্তু কেউ সামনে রাখবে না এবং এদিক ওদিক ঘোরাঘুরি না করে ছাত্রীরা এখন ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠানের এই যে শুভ মুহূর্ত, এই শুভ মুহূর্ত ব্যক্তিবর্গের ছটায় ঔজ্জ্বল্যমান। সহপ্রধান শিক্ষকও ছিলেন আমাদের অতি প্রিয় শ্রী নরহরি মাহাতো মহাশয়, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত, একজন অত্যন্ত বর্ষিয়ান ছাত্র আরেকজন অতটা বর্ষিয়ান না হলেও সবাই করতালি দিয়ে অভিবাদন জানাও। এরপর মঙ্গলদ্বীপ প্রজ্বলনের জন্য ডেকে নিচ্ছি মাননীয় শ্রী চিত্ত মাহাতো মহাশয়কে। ডেকে নিচ্ছি পরিচালন সমিতির সভাপতি শ্রী হলধর মণ্ডল মহাশয়কে। ডেকে নিচ্ছি বিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষক শ্রী নরহরি মাহাতো মহাশয় এবং শ্রী সব্যসাচী মণ্ডল মহাশয়কে। ডেকে নিচ্ছি আরেকজন বর্ষিয়ান মাস্টার মশাই, যিনি আমাদের স্কুলের সমস্ত কর্মে এগিয়ে থাকেন, শ্রী গুরুসদয় মাহাতো মহাশয়কে। মঙ্গলদ্বীপের শিখার ছটায় যেন আমাদের বিদ্যালয়ের গৌরব আরো কয়েক গুণ বেশি হয়ে গেল। এখন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
ডক্টর পশুপতি মণ্ডল মহাশয় এবং প্রাক্তন এখন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আজকের প্রথম পর্বের আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সূচনা আমরা করব। সেই মঙ্গলদ্বীপের শিখা যেন আমাদের মনের মধ্যে অবিরামভাবে জ্বলতে পারে এবং আমরা শিশু থেকে যে বড় হওয়ার ধাপ, এই শিশু থেকে বড় হয়ে যাবার পরেও আমাদের মনের যে কোমলতা, যে স্নেহ ভালোবাসা, এটা যেন আমাদের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।
একটি একটি করে অক্ষর, একটি একটি করে গল্প আমরা শুনব এবং আমাদের হৃদয়ের মণিকোঠায় যে গোপন সিন্দুক রয়েছে সেই গোপন সিন্দুকে আমরা সেই কথাগুলিকে যত্ন করে সাজিয়ে রাখব। আমরা এবং মঞ্চের সামনে যারা বসে আছো বা আছেন, আমরা এখন বর্তমান, আরও আগামী 10 বছর, 20 বছর বা 30 বছর পরে আমরা সবাই হয়ে যাব প্রাক্তন। এই জন্য আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটির নাম প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় শ্রী রামসেবক পতি মহাশয় স্মারক বক্তৃতা। এই বক্তৃতা পর্বের অনুষ্ঠানে আমি প্রথমে স্বাগত ভাষণ দেওয়ার জন্য স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সামনে বসে যাও। আমাদের যে মূল অনুষ্ঠানের বক্তব্য শুরু হচ্ছে। মাস্টারমশাইদেরকে বলছি ছেলে মেয়েদের একটু কথাবার্তা যেন কম বলে, সেটা একটু দেখুন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এলাকার কৃতি ছাত্র যারা, তাদের মধ্যে কয়েকজন। একজন হলেন ভগড়া নিবাসী, বর্তমানে রায়পুর বসবাস করেন, মাননীয় গঙ্গাধর মাহাতো মহাশয়। অন্যজন ভগড়ারই নিবাসী, মাননীয় জগবন্ধু মাহাতো মহাশয়। উপস্থিত হয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী চিত্তরঞ্জন মাহাতো মহাশয়, মাননীয় শ্রী গুরুসদয় মাহাতো মহাশয়, শ্রী বাবুলাল মাহাতো মহাশয়, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী হলধর মণ্ডল, পরিচালন সমিতির সদস্য হলধর মাহাতো সহ উপস্থিত জ্ঞানীজনেরা, গুণীজনেরা, প্রত্যেককেই বিদ্যালয়ের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই। এছাড়াও উপস্থিত আছেন আমার দুজন সহকর্মী, প্রাক্তন সহকর্মী, এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন নরহরিবাবু এবং সহশিক্ষক মাননীয় সব্যসাচীবাবু, তাদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তোমরা জানো বেশ 2-1 মাস ধরেই তোমাদের মধ্যে চর্চা চলছে আগামী 20শে জানুয়ারি, মানে আজকের দিনটিতে একটি বিশেষ অনুষ্ঠান কি করে কত ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারবো তার একটা মহড়া চলছিল। কেন আমরা অনুষ্ঠানটা করলাম সে প্রসঙ্গে 2-1 কথা আমি বলবো। এই বিদ্যালয়টি তৈরি করেছিলেন যিনি প্রতিষ্ঠাতা, সভাপতি হিসেবে যাকে তোমরা জানো, যার ছবি আমাদের সামনেই আছে, মাননীয় ডাক্তার পশুপতি মণ্ডল মহাশয়। তার উদ্যোগেই তৈরি হয়েছিল, তার উদ্যোগেই জমিদাতারা জমি দিতে এগিয়ে এসেছিলেন, প্রণাম জানাই তাকে। তার পাশেই যা প্রতিকৃতি আছে মাননীয় রামসেবক পতি মহোদয়, তিনি এই বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন। তোমাদের যারা সামনে বসে আছো ছেলে মেয়েরা, আমাদের তোমাদের বাবা, কাকা, মা, জেঠু, জেঠিমা, অনেকেই সিংহভাগ ছেলে মেয়ে
তাঁর ছাত্র ছিলেন। এত দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক খুব কম মানুষই ছিলেন। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত যে আমি তার উত্তরসূরি হিসেবে সেই চেয়ারে বসার সুযোগ পেয়েছি। বাইরে যখন কখনো যাই কোথাও, অনেকের কাছেই শুনি হলুদ কানাল স্কুলের পরিচয়, কেউ বলেন রামসেবকের স্কুল যারা বয়সে তার সমকক্ষ, আবার অনেকেই বলেন রামসেবক বাবুর স্কুল। সেই রামসেবক বাবুর উত্তরসূরি হিসাবে সত্যিই তখন খুব গর্ব অনুভব হয়, খুব ভালো লাগে আমাদের। 1949 সালে প্রথম স্কুলের প্রতিষ্ঠার সরকারি ছাড়পত্র পাওয়া যায়। এর পরের সময়টা খুব কঠিন সময় চলেছে স্কুলের। ছাত্রছাত্রী ভার বাড়ছে প্রত্যেক দিন, প্রত্যেক বছর, অথচ শিক্ষক নেই, অর্থ নেই। গুড অনার্স বিটি অর্থাৎ বিএড শিক্ষক না পাওয়া গেলে প্রধান শিক্ষক করা যাবে না। সেই সময় এই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষের অত্যন্ত অভাব, ডেকে ডেকে নিয়ে আসতে হয়। তাদেরই একজন ছিলেন রামসেবক পতি মহোদয়। তিনি আমাদের স্কুলে শিক্ষকতা শুরু করার আগে রানীবাঁধ হাই স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন। এই স্কুলে একজন সুযোগ্য প্রধান শিক্ষক, অর্থাৎ অনার্স বিটি, গুড অনার্স, তখন গুড অনার্স বলা হতো, অর্থাৎ ওই পাস কোর্স থেকে অনার্স নয়, একেবারে সরাসরি অনার্সে গিয়ে তিনি তখন সেটা পড়াশোনা করছিলেন। চাকরি পাওয়ার পরে তার অনেক পরে, কিছুদিন পরে সেই যোগ্যতা অর্জন করা হয়। বিটি পাস তিনি করেই গেছিলেন। তাহলে মূল কোয়ালিফিকেশন থাকতে হতো বিটি। তাকে অনেক অনুরোধ করে এখানে নিয়ে আসা হলো। মাননীয় পশুপতিবাবু, মথুরানাথ মণ্ডল, পুরুষোত্তম মণ্ডল, রমেশচন্দ্র মাহাতো, চৈতন্যচরণ মাহাতো, প্রমোদ রঞ্জন মাহাতো, গৌরচরণ চন্দ্র মণ্ডল, হরিপদ মণ্ডল প্রমুখ ব্যক্তিবর্গ, তারা তাকে এখানে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরেই তার যা গুণাবলী, সেই গুণাবলী প্রকাশ করতে থাকে। স্কুলটাকে তৈরি করার ক্ষেত্রে একটা চারা গাছ থেকে সেটা যেমন জল দেওয়া দরকার, তেমনি সেটাকে বেড়া দেওয়াও দরকার আছে, যাতে পোকায় নষ্ট করতে না পারে, অন্য কোনো প্রাণীতে খেয়ে না ফেলতে পারে। এই দুটো কাজ তিনি সমান তালে করে গেছেন। বাইরের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে, এজন্য তিনি সব সময় সতর্ক থেকেছেন। সেই সময় তিনি স্কুলে এত বেশি সময় দিতেন, এই এলাকার জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। 1961 সালে একটি পরিচালন সমিতির মিটিংয়ে তার সম্পর্কিত একটি সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের কয়েকটি লাইন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রধান শিক্ষক শ্রী রামসেবক পতি মহাশয় এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সঙ্গে ইতিহাসে অনার্স লাভ করিয়াছেন। এজন্য কমিটি তাহাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করিতেছেন। কমিটি তাহাকে স্থায়ীভাবে নিযুক্ত করিলেন, অর্থাৎ অনার্স পাশের পরে তিনি স্থায়ীভাবে নিযুক্ত হলেন। কমিটি তাহার জনপ্রিয়তায় অত্যন্ত মুগ্ধ হইয়াছেন। তাহার মতো দরদি ও হৃদয়বান কর্মনিষ্ঠ প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের এক অমূল্য সম্পদ। সেই সময়কার যারা স্কুল প্রতিষ্ঠা করছিলেন তাদের মূল্যায়ন হচ্ছে এটা। সেই ব্যক্তি স্কুলটাকেই নিজের সম্পদ হিসেবে দেখেছেন,
নিজের সম্মান হিসেবে দেখেছেন, যা তিনি অর্জন করতে পেরেছিলেন শুধু এই এলাকাবাসীর কাছে নয়, গোটা বাঁকুড়া জেলার মানুষ, এমনকি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে মানুষের কাছে থাকা মানুষের কাছে তিনি আপনজন হয়েছিলেন, একজন জ্ঞানী মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। একজন মাস্টারমশাই তার যে গুণাবলীগুলি থাকা দরকার, ছাত্রছাত্রীদের কাছে যেভাবে তা প্রকাশ হওয়া দরকার, তার প্রত্যেকটি গুণাবলী তার মধ্যে প্রকাশ পেয়েছিল। একজন মাস্টারমশাই হবেন পথপ্রদর্শক, ছেলেমেয়েদের পথ দেখাবেন। বহু ছেলে মেয়েকে তিনি পথ দেখিয়েছেন। সমাজ গড়ার কারিগর হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠা করেছেন, কি রাজনৈতিক ক্ষেত্রে কি সামাজিক ক্ষেত্রে। তিনি রাজনৈতিক ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টির এই এলাকা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেইভাবে বহু ছাত্রছাত্রীও তার সেই লড়াই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এমনকি যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন না বা থাকেননি, তারাও তার যে লড়াই সংগ্রাম বা সাধারণ মানুষের প্রতি উন্নয়নের যে ভালোবাসা মানসিকতা, সেই গুণাবলীও অনেকেই পেয়েছেন। এবং তারা তখন থেকে এখনো পর্যন্ত সেই ছাত্রছাত্রীরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে, কি রাজনৈতিক সামাজিক যে কোনোভাবেই মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। অর্থাৎ তার যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত তারা হতে পেরেছিলেন। অনেক ছাত্রছাত্রী বহু সরকারি দপ্তরে অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছেন বা করেছেন। অনেকেই ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন। আমাদের সমাজে মূলত এই তিনটে পেশাকে আমরা একটু অন্য চোখে দেখি অন্যান্য পেশার চেয়ে। অর্থাৎ সমাজের যারা সবচেয়ে বুদ্ধিমান অংশের ছাত্রছাত্রী, তারা মূলত এই পেশাগুলোতে যাওয়ার সুযোগ পায়। তার হাতে তৈরি হওয়া এই ধরনের বহু ছাত্রছাত্রী সেই পথ দেখে, এবং শুধু পথপ্রদর্শক না, একজন অভিভাবক হিসাবে তাদেরকে তিনি পথ দেখিয়েছিলেন। সেই পথে বহু ছাত্রছাত্রী গিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তার প্রতি ছাত্রছাত্রীদের বিশ্বাস ছিল, ছাত্রছাত্রীরা তাকে বিশ্বাস করতে পারতেন, তার কাছে অনুপ্রেরণা পেয়েছিলেন যে আমাদেরকে এগোতে হবে, কাজ করতে হবে। ন্যায্য ও নিরপেক্ষ প্রশাসন তিনি দিতে সমর্থ হয়েছিলেন। তিনি ছিলেন ছাত্রছাত্রীদের অত্যন্ত সহযোগী, কাছের মানুষ। দিনে রাতে যে কোনো সময় ছাত্রছাত্রীদের বাড়িতে চলে যেতে পারতেন, অভিভাবকদের পরামর্শ দিতে পারতেন। এই এলাকায় এর থেকে বড় প্রাপ্য আর কি হতে পারে? শিক্ষিত মানুষের অভাব, শিক্ষিত বলতে পড়াশোনায় শুধু শিক্ষিত নয়, মানসিকতায় শিক্ষিতও বলা যায়, তার অত্যন্ত অভাব ছিল। এখন যে পরিপূর্ণ হয়েছে এমনটা তা নয়, এখনও অভাব আছে। যে সুশিক্ষার কথা আমরা বলি, শুধু শিক্ষিত হওয়া নয়, সুশিক্ষার কথা যে আমরা বলি, যার জন্য মানুষ আমাদেরকে মনে রাখবে, সেই ধরনের শিক্ষিত মানুষের সেদিনও অভাব ছিল, আজও অভাব আছে। সেই অভাব পূরণের জন্য রামসেবকপতি মহোদয় তিনি তার সারা জীবন এই হলুদকানালি স্কুলে তার শিক্ষকতার জীবনটাই তিনি ব্যয়িত করেছেন। নিজেকে ছড়ানোর জন্য নয়, অনেকেই থেকে থাকেন নিজের ঢাক নিজে পেটাতে ভালোবাসেন। নিজে কোথায় কি পেলেন, সম্মান মর্যাদা, কি হলো, কারেন্ট চলে গেল,
ভালোবাসতেন। নিজের প্রচার সেভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা কখনো করতেন না। ছাত্রছাত্রীরা তাকে বহু সময়, যেহেতু তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এই হোস্টেলে যারা থাকতো অনেক সময় আমরা শুনেছি বিভিন্ন সময় যে বিভিন্নভাবে হয়তো পুলিশের কখনো লোকজন এসেছে, ছাত্রছাত্রীরা তাকে সেই খবর যথাযথ সময়ে পৌঁছে দিয়েছেন, বা কিভাবে পুলিশকে মোকাবিলা করা যায় সে কথাও তিনি সবসময়, শুধু যে নিজের ভাবনায় ভাবিত ছিলেন এমন নয়, ছাত্রছাত্রীদের কথা ভেবেও তিনি সবসময় সেটা চলতেন। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন এই স্কুলের একাডেমিক দিকে উন্নয়নের ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1961 সালে যখন মাধ্যমিক স্কুলটি 4 ক্লাস থেকে মাধ্যমিকে যখন পরিণত হলো, অর্থের প্রচণ্ড অভাব, মাত্র 3000 টাকা। সেদিন 3000 টাকার অনেক বেশি গুরুত্ব ছিল। 3000 টাকা একটি ফান্ড তৈরি করতে হবে, সেই ফান্ড পাওয়া যাচ্ছে না। 2000 টাকা জোগাড় করা গেলেও আর 1000 টাকা জোগাড় করা যাচ্ছে না। তাদের যে সেই সময় যারা সুযোগ্য নেতৃত্ব ছিলেন, যারা স্কুলটাকে নেতৃত্ব দিচ্ছিলেন, পরিচালনা করছিলেন, নিজেরাই অর্থ দিয়ে সেই 3000 টাকা পূর্ণ করেছেন। তারপর 70-এর দশক, পাঠ্যক্রমে পরিবর্তন হলো। পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কুলের একটা স্ট্যাটাসের কিছু পরিবর্তন হলো। স্কুলের নাম সবসময় হলুদ কানালে এসসি হাই স্কুল ছিল এমনটা নয়। কোন সময় এটা করতে হবে, কখন সহ পাঠ্যক্রম করতে হবে, এই বিষয়গুলো তার অত্যন্ত নখদর্পণে ছিল এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে তিনি এই কাজগুলো করে গেছেন। সেই রকম একটি মানুষকে আজকে আমরা এখানে স্মরণ করার জন্য উপস্থিত হয়েছি। দুজন প্রাজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, তার নিয়ে কিছুক্ষণ আলোচনা করবেন। আমি তাদের কাছেও শুনবো, তাদের কাছেও শিখব। অনেক সময় আমরা কোনো বিশেষ ব্যক্তিকেই গুরু হিসেবে জানি। স্বামী বিবেকানন্দ বলছেন যে গুরু হচ্ছে আমাদের সংঘ, অর্থাৎ তার যে প্রতিষ্ঠান। সেই প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে আমাদের বিদ্যালয়টিকেও ব্যক্তি থেকে সরে এসে আমরা গুরু হিসেবে দেখতে পারি। আর আমরা যারা শিক্ষকতা করছি বা করেছেন, তারা সেই পথের ধারক এবং বাহক হিসেবেই আমরা চিহ্নিত হতে পারি। এবং তিনিও সেই কাজে অত্যন্ত দক্ষতার সঙ্গে সে কাজ করেছেন। আমি শ্রদ্ধা জানাই আজকের দিনে তাকে। আমাদের আজ অনুষ্ঠান শুধু এইটুকু কেন্দ্র করে নয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আছে। তাছাড়াও আমাদের ছেলেমেয়েদের যে সাংস্কৃতিক যে বিভিন্ন পারফরমেন্স, সেই পারফরমেন্সও তারা পারফর্ম করবে। কিছু অতিথি শিল্পী আছেন, ছৌ নৃত্য হবে খানিকক্ষণ পরেই, এই বক্তৃতা পরেই ছৌ নৃত্য হবে। পুরস্কার বিতরণী হবে, যারা 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের পুরস্কৃত করা হবে। এবং আমাদের যে খেলাধুলো হয়েছে, বার্ষিক যে গেমস অ্যান্ড স্পোর্টস, তা পুরস্কার বিতরণ করা হবে। সুতরাং তোমরা ধৈর্য ধরে অনুষ্ঠানগুলি উপভোগ করবে। আমাদের অতিথিদের কথা তোমরা শুনবে। তোমাদের শোনানোর জন্যই আজকের এই অনুষ্ঠান। তোমরা শুনে যদি অনুপ্রাণিত হতে পারো, যদি খানিকটাও নিজেদের মধ্যে গ্রহণ করতে পারো, তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমি আশা করব তোমরা এটা পারবে। তোমাদের নিশ্চিত সেই গুণাবলী আছে। তোমরাও আগামী দিনে একটি স্কুল গড়ার কারিগর হবে। যে কাজ রামসেবকপতি মহোদয় করে গেছেন,
তোমরাও আগামী দিনে করতে পারবে, এই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে আর ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমার বয়োজ্যেষ্ঠদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই স্বাগত বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই সুন্দর এই অনুষ্ঠানে আজকের সভাপতি মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আমার বয়স্ক জ্যেষ্ঠ যারা আছেন, তাদের সবাইকে শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দদের আমি ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানের দু চার কথা আমি ব্যক্ত করতে চাইছি। আমি 1961 সালে 1961 সালে পঞ্চম শ্রেণীতে এই বিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম। 6 বছর ধরে এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। 1965-66 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আমি বিদ্যালয় থেকে পাশ করে গেলেও এই বিদ্যালয় আমার কাছে একটা গর্বের, একটা অহংকারের। কেন বলছি? এই বিদ্যালয়টি একটি মন্দিরের মতো। মন্দির যেমন একটা পবিত্র স্থান হয়, মন্দির যেমন একটা সুন্দর একটা ক্ষেত্র হয়, যেখানে অসংখ্য ছাত্রছাত্রীরা অতীতে এসেছেন, আজকেও আসছেন, আগামী দিনেও আসবেন। তাদের প্রকৃত মানুষ তৈরি করার, অর্থাৎ যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার, বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে এটা আলোর দিকে এই বিদ্যালয়ের থেকে তাদের দেওয়া হয়। অন্ধবিশ্বাস, কুসংস্কার, যত সমস্ত খারাপ ধ্যান ধারণার থেকে মানুষের চিন্তা চেতনায় সমৃদ্ধ করে প্রকৃত মানুষ গড়ে তোলার যে একটা প্রতিষ্ঠান, সেই জন্যেই আমাদের সকলের কাছে এই বিদ্যালয়টি আমাদের গর্বের এবং অহংকারের। যারা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর পশুপতি মণ্ডল মহাশয় এবং তার পরিচালক মণ্ডলী এবং তৎকালীন দিনের যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে জমিদান থেকে শুরু করে পরিকাঠামো গড়ার জন্যে উপকরণ এবং আর্থিক সাহায্য করেছিলেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাই। পরবর্তীকালে যে সমস্ত পরিচালক মণ্ডলী এসেছেন এবং এই বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছিলেন, তাদেরও আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাই। শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক রামসুখপতি মহাশয়, তিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু ইতিহাস তো একটা বিজ্ঞান।
ইতিহাস বিজ্ঞান। এই ইতিহাস বিজ্ঞান নিয়ে তিনি এম.এ. অনার্স পাস করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তিনি ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে তিনি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পিতা পুত্রের সম্পর্ক তিনি বহাল রেখেছিলেন। আমরা সংস্কৃতে পড়েছি এই স্কুল থেকেই, ছাত্রানাং পুত্রবোধ আচরয়েত, অর্থাৎ তিনি যেমন ভালোবাসতেন, স্নেহ করতেন, তেমনি তিনি শাসনও করতেন। তখন অনেক বয়স্ক ছাত্রছাত্রীরা স্কুলে আসতেন, তখন অনেক বেড়া ঝুড়ছিল, মোটা মোটা বেড়া ডাং নিয়ে, লাঠির মতন নিয়ে। যারা ক্লাসে পড়াশোনা ঠিকভাবে করতে পারতেন না বা দেরিতে আসতেন, স্কুল কামাই করতেন, প্রচণ্ড তিনি প্রহার করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু তাদের ইয়াও করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি একটা মনে করতেন যে দুটা কাঠি শক্ত মাটির উপরে দাঁড় করানো যায় না, তাই তিনি তিনটা কাঠির সাহায্যে যদি দাঁড় করানো যায় তাহলে কাঠিগুলো দাঁড়িয়ে যায়, উপরটা বাঁধিয়ে দিলে পরে তিনটা কাঠি দাঁড়া যায়। তাই তিনি শুধু শিক্ষক এবং ছাত্রদের দিন না, অভিভাবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে তিনি কিন্তু গোটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অভিভাবকের সাথে তিনি যোগাযোগ রাখতেন। তাদের আর্থিক অবস্থা, তাদের মানসিকতার পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করতেন। তিনি প্রগতিশীল মানসিকতার যেহেতু মানুষ ছিলেন, তাই এলাকার পঠন পাঠনের, ছাত্রদের পঠন পাঠনের ভালো করবার জন্যে তিনি এলাকার উন্নয়নের প্রশ্নে এই বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে করার পরও তিনি কিন্তু সময়, বিশেষ করে ছুটির দিনগুলোতে তিনি কিন্তু এলাকায় কিন্তু ঘোরাফেরা করতেন এবং অভিভাবকদের সাথে, সাধারণ মানুষের সাথে এবং হৃদয় দিয়ে তিনি কিন্তু মেলামেশা করতেন। মনে পড়ছে তিনি এই এলাকার উন্নয়নের প্রশ্নে তিনি কিন্তু কংসাবতী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ তার ছিল। এর নেতুনপুরের একজন, পরবর্তীকালে তিনি চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, কি নাম যেন, কি পণ্ডা, তার সাথে আত্মীয়তা ছিল। সেই সূত্রে জানতে পারেন যে আমাদের এলাকার কংসাবতী আন্দোলনের যে রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল আছে, অর্থাৎ দক্ষিণ পার্শ্বস্থ মূল যে ক্যানেল, অর্থাৎ আমরা যে ক্যানেল থেকে বর্তমানে জল পাচ্ছি, সেই ক্যানেলের আমাদের 3 নম্বর শাখা, 3-এর এ শাখা এবং 4 নম্বর শাখার যেটা লোহামড়ার দিকে যাচ্ছে ক্যানেলটা, এটা নাকি খনন করা হবে না। ইঞ্জিনিয়ারিং ভাষায় নাকি বলছে বেনিফিট রেশিও আসবে না, অর্থাৎ যা খরচ করা হবে তা কিন্তু খরচ উসুল হবে না। মাটিটা অনেক মোরাম পাথুরে মাটি, জল অনেক শোষণ করবে, অতএব এই এলাকায় জল দেওয়া যাবে না, চলে যাবে মেদিনীপুর, চলে যাবে হুগলি, যেখানে উর্বর জমি সেই সমস্ত জমিতে সেচ দেওয়া যাবে। এই তথ্য কিন্তু তিনি তার
অনুসন্ধিৎস মন নিয়ে তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন তথ্যটা। এই নিয়ে কিন্তু তিনি সর্বস্তরের মানুষের মধ্যে তিনি প্রচার করেছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়ে পরে প্রথমে মুকুটমণিপুর মানে এসডি অফিস, পরবর্তীকালে কংসাবতী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস খাতড়া, পরবর্তীকালে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অফিস বাঁকুড়া তিনি যোগাযোগ রক্ষা করেন। কিন্তু কেন্দ্রীয় স্তরে যেহেতু একটা নীতি গৃহীত হয়ে গেছে, অর্থাৎ এই এলাকায় ক্যানেল হবে না, তাই তিনি আন্দোলনের জন্য মানুষ ডাক দিলেন। অর্থ সংগ্রহ, চাল, মুড়ি, চিড়া, কাঠ, হাঁড়ি কোড়া নিয়ে পরে অবস্থান কর্মসূচি, লাগাতার অবস্থান কর্মসূচি খাতড়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে। সেই মানুষের কি আবেগ, মানুষের কি উচ্ছ্বাস। আমাদের এলাকায় ছৌ নাচের টিম ছিল কতকগুলো, বেড়া কালাপত্রের টিম ছিল, এখানে দামদি পাথর পড়ার টিম ছিল, মালবেড়ার টিম ছিল। সেই বড় বড় ধামসা, বড় বড় সাঁওতালি বাজনা এবং সূচনাচের বাজনা দিয়ে গোটা খাতড়াও তোলপাড় করে দেওয়া হয়েছিল। কংসাবতী ক্যানেল আন্দোলন এইভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং যেমন করে হোক ক্যানেলটা যদিও ওই মালবেড়ার থেকে বাবুইবহর দিকে যেতে পারে, ওইখানের পাথরের সিরাটা না কাটার জন্যে পর্যাপ্ত জল আসে না। 35 কিউসেক জল মাত্র তার এই এলাকায় আসে, কিন্তু আমাদের এলাকার যে জমির যা পড়েছি ওই 35 কিউসেক জলে হবে না, ওতে জল বাড়াতে হবে। অতএব এই তথ্য কিন্তু তিনি সংগ্রহ করে এলাকার উন্নয়নের প্রশ্নে তিনি কিন্তু কংসাবতী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে, যাই হোক যতটুকু হোক মানুষ কিন্তু কংসাবতী ড্যামের থেকে আমরা জল পাচ্ছি। নইলে পরে সত্যির কথা, আমরা পরবর্তীকালে আমাদের সাথী উপেন কিস্কু কয়েকদিন আগে মারা গেলেন, তার সাথে আমি এবং একজন শ্রদ্ধেয় রায়পুরের মাস্টারমশাই আমাদের শ্যামসুন্দর সিংহ মহাপাত্র, যিনি জেলা পরিষদ সদস্য ছিলেন, আমরা কিন্তু চিফ ইঞ্জিনিয়ার অফিসের গিয়ে জানতে পারি, একটা ম্যাপ আমাদের সামনে তুলে ধরা হলো। তিনি বললেন আমাদের এলাকাটা লাল চিহ্নিত, সবুজ চিহ্নিত, হলুদ চিহ্নিত, বোরো চাষে জল পাওয়া যাবে না। অতএব মানে আমাদের কিন্তু বোরো চাষের জলের দাবিতেও পরবর্তীকালে আন্দোলন হয়েছিল, তাতেও কিন্তু উনি নেতৃত্ব দিয়েছিলেন। তেমনিভাবে অনেক আন্দোলনে তিনি নেতৃত্ব এই এলাকায় গড়ে তুলেছিলেন। সাথে সাথে উনি কিন্তু মানুষের রোগ জ্বালা সম্পর্কে তিনি কিন্তু চিকিৎসার ব্যাপারেও কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার কিন্তু মানে তিনি দক্ষতা অর্জন করেছিলেন এবং অনেক মুমূর্ষু রোগীকেও কিন্তু তিনি কিন্তু বাঁচানোর জন্য উদ্যোগ করেছিলেন। ঘটনাক্রমে আমি বলি, মঞ্চে উপবিষ্ট মানে জগবন্ধু মাহাতো মহাশয়ের বাবা উপেন্দ্রনাথ মাহাতো মহাশয়, তিনি আমার গুরুদেব। প্রাইমারি স্তরে তিনি সোহাগ শাসন দিয়ে আমাকেও সচেতনভাবে একজন মানুষ গড়ার প্রাথমিক যে ধাপ তিনি কিন্তু প্রতিষ্ঠা করে গেছিলেন। তিনিও হোমিওপ্যাথিক মানে চিকিৎসা করতেন। আমাদের কর্মী সম্প্রদায়ের মধ্যে অজ্ঞান মাসের বৃহস্পতিবারটাকে ধবগুরুবার বলা হয়। পিঠা লাঠা খাওয়ার একটা রেওয়াজ আছে। আমাদের গ্রামের গোবর্ধন মাহাতো শিম পিঠাকে, তখনকার দিনে ধান জাগার রেওয়াজ ছিল, সে ধান জাগা এসেছিলেন পিঠাকে, আর ভেদবমি শুরু হয়ে গেল। তাহলে ভেদবমি শুরু হয়ে গেল। রাধারমন মাঝি খাতড়ার ডাক্তার প্রায় 16টা স্যালাইন দিলেও কিন্তু বমি আর পায়খানা বন্ধ হয়নি। গোটা গ্রাম থমথমে, ভাই ভাইয়েরা আত্মীয় স্বজনরা আসে নাই। তার স্ত্রী পরিচর্যা করতে, তারও ভেদবমি শুরু হয়ে গেল।
আমাদের হেডমাস্টার বসে বলেছিলেন, ওরে তৎকালীন দিনে তো খাতড়া ট্রেজারি ছিল না, বাঁকুড়া ট্রেজারির থেকে টাকা আনতে হতো এবং যোগাযোগ ব্যবস্থা খুব অপ্রতুল ছিল। গোপালপুরের বাসে নামতেন, সেদিন টাকা তুলে আনবেন, টাকা তুলে বলছে আমাকে 10-12 জন সশস্ত্র অবস্থায় যাবে এবং আমাকে হলুদকানালি পর্যন্ত পৌঁছে দেবে। তারা গেছি, আর নদী পেরোবার সময় বললেন, মাস্টারমশাই গ্রামে এরকম একটা ঘটনা ঘটছে যে ডায়রিয়া হয়েছে, কলেরা টাইপের, তার স্ত্রীরও হয়ে গেছে, নিজেও বাঁচবে কিনা জানি না। মাস্টারমশাই বললেন, আচ্ছা গ্রামে কেউ হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন কি? বললেন না, আমার মাস্টারমশাই একজন আছেন উপেন্দ্রনাথ মাহাতো মহাশয়, তার কাছে বললে যদি দেয়। বলছে দেখি না, যা নেয়। আমাদের বাড়িতে বসলেন, মাকে বললেন যে ছটা শিশি আচ্ছা কচকচা করে ধুয়ে আর অর্ধেকটা করে জল দিয়ে রাখে। মাস্টারমশাই উপেন্দ্রনাথ মাহাতো মহাশয়ের কাছে যেতেই হোমিওপ্যাথিক বক্সটা দিলেন। হোমিওপ্যাথিক বক্সটা নিয়ে এলাম আমাদের বাড়িতে, দিয়ে ওষুধ নির্বাচন করে দিলেন। আমাকে বললেন, তুমি যাও 5 মিনিট অন্তর অন্তর 6টা শিশি ওষুধটা খাইয়ে দাও। সত্যির কথা বলতে কি, ওষুধ নির্বাচনটা করলেন হোমিওপ্যাথিক ওষুধ, এবং তিনি কিন্তু তারা দুজনই, স্বামী স্ত্রী দুজনই সুস্থ হয়ে গেলেন। হরশঙ্কর রায় বাঁকুড়া প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক, তার সাথে তার যোগাযোগ ছিল এবং তৎকালীন দিনে এখানে 3 জন আমাদের দুজন প্রাইমারি শিক্ষক, একজন পেশাগতভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন তারিণী মাহাতো দামদের, আমাদের গুরুসদয় বাবুদের আত্মীয়। তারিণী মাহাতো, উপেন্দ্রনাথ মাহাতো মহাশয় এবং দুন্দারের কিরিটিনাথ মাহাতো মহাশয়, এরাও হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং রোগ জ্বালা প্রাথমিক পর্যায়ে সারানোর ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট উপকারী। এবং মাস্টারমশাই তিনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক মানুষের উপকার অনেক করেছেন। উনি কিন্তু সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন। সংস্কৃতিপ্রেমী, খেলাধুলা তিনি খুব ভালো পছন্দ করতেন। তিনি মানে ফুটবল খেলার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী ছিলেন। একবার তো ছাত্রদের সাথে মাস্টারমশাইদের প্রতিযোগিতা, মাস্টারমশাইরাও ভালো ফুটবল খেলতেন এবং ছাত্ররাও খেলতেন। অবশ্য মাস্টারমশাইরা জিতেছেন, ছাত্ররা হেরেই গেছিলেন। এই স্কুলের একটা খেলাধুলার একটা সুনাম, সত্যির কথা একটা বলতেই হয়। এই যে মাঠটায় আমরা অনুষ্ঠানটা করছি, এই মাঠটা ছিল ফুটবল গ্রাউন্ড। রানীবাঁধ জোনের প্রথম হয়েছিল এই হলুদকানালি স্কুল, আর রায়পুর জোনের প্রথম হয়েছিল ফুলকুসমা হাই স্কুল। তো দুটো স্কুলের 3 দিন ধরে ফুটবল প্রতিযোগিতা, 3 দিন ধরে ফুটবল প্রতিযোগিতা, গোল আর কেউ কাউকে দিতে পারেনি। এমনই তখন তাগড়া জোয়ান সমস্ত ফুটবলার, এবং কেউ কাউকে কিন্তু মানে হারাতে পারেনি। শেষে ওই কি সমস্ত 5টা করে মানে ফুটবলার দিয়ে তাতে হলুদকানালি স্কুল জয়ী হয়েছিল। এবং প্রতি বৎসরে ক্রীড়া প্রতিযোগিতা শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রানীবাঁধ পর্যন্ত কিন্তু ছিল এবং জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতা হতো। আমি একবার মানে 3 legs রান, আমি এবং আমাদের সুরেন্দ্রনাথ মাহাতো দুজনে মিলে 3 পায়ের দৌড়, অর্থাৎ 2টা পাকে বেঁধে দিয়ে এবং দৌড়, আমরা ওইখানে রানীবাঁধে প্রথম পুরস্কার লাভ করেছিলেন। খেলাধুলাটা সত্যির কথা বলতে কি দরকার, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার। মানুষের ক্ষুধা 2 ধরনের, একটা হচ্ছে জৈবিক ক্ষুধা, তার জন্যে আমরা ভাত, মুড়ি, চিড়া, পিঠা ইত্যাদি খাই। তেমনিভাবে মানুষের মনের ক্ষুধা নিবৃত্তির জন্যে প্রয়োজন আমাদের খেলাধুলা, নাচ গান এবং নানান ধরনের সাংস্কৃতিক এবং খেলাধুলা দরকার আছে। তো সেই জন্যে
খুব ভালো লাগছে যে অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী হবে যারা কৃতি মানে হয়েছেন আর কি, প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের পুরস্কৃত করা হবে। এটা খুব ভালো, খেলাধুলার হোক। কারণ আমাদের সত্যির কথা বলতে কি, মাস্টারমশাইয়ের কথায় বলতে গেলে, যেহেতু আমি বলেছি যে তিনি প্রগতিশীল মানুষ, চিন্তাধারার মানুষ ছিলেন, পরিবর্তনশীলতায় বিশ্বাস করতেন। তিনি বলতেন যে এই জগৎ পরিবর্তনশীল, এই জগৎ পরিবর্তনশীল হতে জগৎ পরিবর্তনশীল, জগতের মধ্যে সমাজটাও হচ্ছে একটা বস্তুর মতো, সেটাও কিন্তু পরিবর্তনশীল। সহজ উদাহরণ দিয়ে বলতেন যে একটা ডিমের ভিতরে অজাত যে পাখিটি, সে কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী বাচ্চাটা ধীরে 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 বড় হতে থাকে। বাচ্চাটার মানে রক্ষা কবচ হিসাবে ডিমের উপরের যে খোসাটি, তার রক্ষা কবচ হিসাবে কাজ করে। তারপর যখন পূর্ণাঙ্গ রূপ পায় তখন কিন্তু নড়াচড়া করতে থাকে। তখন মা মুরগি তাকে ঠোকর দিয়ে পড়ে, যে পৃথিবীর আলো বাতাস দেখার কিন্তু বাধা, অর্থাৎ ডিমের খোলাটি তাকে ঠোকর দিয়ে কিন্তু সে ভেঙে দেয়। তেমনিভাবে সমাজটা আমাদের, যেটা আরণ্যক সমাজ, দাস সমাজ, দাস সমাজ থেকে সামন্ত সমাজ, সামন্ত সমাজ থেকে ধনবাদী সমাজ এসেছে, অর্থাৎ সমাজ পরিবর্তন হচ্ছে। বর্তমান সমাজে আমরা যেটা আসছি, সেই সমাজটাও কিন্তু সত্যির কথা আজকের দিনের পরিবেশ পরিস্থিতি যা, বেকার ঘরে ঘরে, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, এবং আমাদের যে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিতে পরিকাঠামোর জন্য বরাদ্দ ক্রমশ কমছে। সমাজের 1% মানুষ আজকে সম্পদটা কেন্দ্রীভূত হয়েছে, প্রায় 50% অধিক, 10% মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, প্রায় 75% মতন। বাকি সমস্ত 90% মানুষ, আমরা যারা শ্রমজীবী মানুষ, খেতে খামারে কলে কারখানা যারা শ্রম করি, বিদ্যালয় অফিসে আদালতে যারা মানে মানসিক শ্রমের সঙ্গে আমরা যুক্ত আছি, সত্যির কথা এই যে আমরা মানে শোষিত বঞ্চিত মানুষ আমরা, অতএব আগামী দিনের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমাদের কিন্তু এই পরিবর্তনশীলতার পক্ষেই আমাদের কিন্তু আমাদের চিন্তা চেতনাকে ধাবিত করতে হবে। অতএব যথাযথভাবে যদি আমাদের এই গুরুদেবই বলবো, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধা রামশকপতি মহাশয় যথাযথ আমরা শ্রদ্ধা এবং শ্রদ্ধা জানাতে চাই। তাহলে পরে তিনি যে পরিবর্তনশীলতার পক্ষে, এবং তিনি প্রকৃত সত্যির কথা মানুষের যে এই যে দারিদ্র বেকারিত্ব, সমস্ত সমাজের যে সমস্ত অভাব দুঃখ দারিদ্র আছে, তার জন্যে তিনি কিন্তু শিক্ষকতার মানে সাথে সাথে তিনি যে ছাত্রছাত্রীদের যে আলো দেখিয়ে গেছেন, সেই আলো দেখানোর সাথে সাথে তিনি যে কথাগুলি তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন, তার শিক্ষায় যাতে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনের ভবিষ্যৎ সমাজকে সুখী সুন্দর গড়ে তুলতে পারি, সেই কামনা করে আমি অনেক সময় হয়তো নিয়ে নিলাম, অর্থাৎ অপ্রাসঙ্গিক কিছু কথা বলে গেলাম, তার জন্যে ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ক্রমশ বড় হয়েছে সেই স্বর্গীয় রামসেবকপতি মহাশয়ের পরিবারবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি। ছাত্রছাত্রীরা তাদেরকে বরণ করে নিচ্ছে। এখন
রামসেবকপতি স্মারক বক্তৃতা বিদ্যালয়ে স্বর্গীয় প্রধান শিক্ষক রামসেবকপতি মহাশয়ের ভূমিকা আমরা শুনে নেব। তার আরেকজন সুযোগ্য ছাত্র তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক শ্রী জগবন্ধু মাহাতো মহাশয়ের কাছ থেকে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আবারও বলছি, ছাত্রছাত্রীরা তোমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, তোমরা চুপটি। এত সুন্দর বক্তৃতা দিচ্ছেন, এত সুন্দর বলছেন, সেগুলো তোমরা মন দিয়ে শোনো। আজ আমাদের প্রাক্তন প্রয়াত শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় রামসেবকপতি মহোদয়ের স্মারক বক্তৃতা যে অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সভাপতি তথা প্রধান শিক্ষক মাননীয় উত্তম কুমার খা মহোদয় থেকে শুরু করে, পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে, আমারই পূর্ববর্তী বক্তা মাননীয় গঙ্গাধরবাবু, তিনি একাধারে প্রাক্তন শিক্ষক ছিলেন। তিনি কিছুক্ষণ আগেই তার মূল্যবান বক্তব্য তিনি রেখে গেছেন। এরই মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন আমারই প্রধান শিক্ষক, আমারই গুরুদেব, তারই সুযোগ্য সন্তান বিদ্যুৎপতি মহোদয় উইথ পরিবার সমেত তারা এই মঞ্চে উপস্থিত হয়েছেন। বনভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ আমাদের পাশেই বসে আছেন, গুরুসদয়বাবু থেকে শুরু করে মাননীয় সব্যসাচী মণ্ডল মহোদয় থেকে শুরু করে নরহরিবাবুর থেকে শুরু করে, আমি যদি সকলকে নাম নিই সময় অনেক হয়ে যায়। কাজে আমি সকলকে প্রথমেই বলবো, আমাদের মধ্যে যারা নেই, মাননীয় পশুপতি মণ্ডল মহোদয় এবং রামসেবকপতি মহোদয়, তাদের চরণে প্রণাম জানিয়ে, উপস্থিত গুরুজন ব্যক্তিদিগকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সকলকে যা যা যোগ্যতম স্থানে সম্মান জানিয়ে আমি অতি সংক্ষিপ্ত আকারে কিছু স্মৃতিচারণ করতে চাই। আমি প্রথমে একটু বলতে চাই, আমি প্রধান শিক্ষক মহোদয়কে বলছিলাম যে উনি বক্তব্য রাখলেন, গঙ্গাধরবাবু বক্তব্য রাখলেন। আমি যদি জিজ্ঞাসা করি তোমরা কি কি শুনেছো, এটা যদি প্রথমেই বলি, বারবার যিনি সঞ্চালনা করছেন অতি সুন্দরভাবে বিশেষণ তার বিশেষণ দিয়ে বারবার ধমকও দিচ্ছেন যে এই অনুষ্ঠানটা কাদের জন্য, এত খরচ খরচার থেকে শুরু করে যাবতীয় বিষয়টা কাদের জন্য এই অনুষ্ঠান, কাদিককে আমরা শোনাবো, কাদিককে বিষয়টা অবগত করাবো। সেই ছাত্রছাত্রীরাই কিন্তু শৃঙ্খলাভঙ্গ বারবার করছে। আমি প্রথমেই বলতে চাই, আমরাও তো একদিন ছাত্র ছিলাম, গঙ্গাধরবাবু একদিন ছাত্র ছিলেন, আমাদের প্রধান শিক্ষক বর্তমান উত্তম কুমার খা মহোদয় কিন্তু একদিন ছাত্র ছিলেন। এই মঞ্চের থেকেই বলা হচ্ছে কি যে পরবর্তীকালে যারা 5 to 12 পর্যন্ত কি 10 পর্যন্ত যারা যারা ভালো প্রতিভার পরিচয় দিয়েছো তাদেরকে পুরস্কার দেওয়া হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কাদেরকে? যারা যোগ্যতম ছাত্রছাত্রী। আমি বলবো তোমাদের মধ্যে কি সেই যোগ্যতা অর্জন করার ইচ্ছা বা মানসিকতা তৈরি করার দরকার না? আমি সর্বপ্রথম ওই দিকে না যেয়ে বলতে চাই,
ভালো ছাত্রছাত্রী কে হয়? যে মনোযোগী, অ্যাটেনশন চাই, ভালো শুনতে হয়, শিক্ষক মশাইয়ের কাছ থেকে নিয়ে নিতে হয়, তারা দেওয়ার জন্যে তৈরি। সেই সমুদ্রকে মন্থন করে মনোমুক্তা নিয়ে নিতে হয়। কাজে আমি ওই দিকে না গিয়ে মূল জায়গায় আমি আসি, যার স্মৃতিচারণের কথা বলা হচ্ছে। সর্বপ্রথম আমরা কিন্তু মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করেছি। বারবার এ কথা বলছিলেন সঞ্চালক মহোদয়। আমরা মঙ্গলদ্বীপ জ্বালি কেন? আমি ছাত্রছাত্রীদের প্রশ্ন করছি, এটা জ্বালি কেন? এ তো সূর্যোদয় হয়ে গেছে, অন্ধকার তো নেই। আলো কেন দিতে হয়? অন্ধকারকে দূরীভূত করার জন্যে। তাহলে এখন তো সূর্যোদয়, সূর্যের আলো আছে, তাহলে প্রয়োজন কেন মঙ্গলদ্বীপের? হ্যাঁ আছে। কোন আলোর দরকার? জ্ঞানের আলো, অন্তরের আলো। আমাদের অন্ধকারময় যে হৃদয়, সেই হৃদয়ের কি করে আলো জ্বালাবো? তার জন্য মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করতে হয়। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু হয়। এ ব্যাখ্যা কিন্তু আমার মনোগ্রাহক কথা বলছি, যদি ভুল হয়ে যায় আমি প্রথমেই বক্তব্যের মাঝে আমি যদি ভুল ভাল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই ক্ষেত্র বিশেষে আজকে আমি কেন, গঙ্গাধরবাবু কেন, উত্তমবাবু কেন, আমরা তো একদিন ছাত্র ছিলাম। আবার সঞ্চালক মহোদয় বারবার বলছেন আমরা একদিন কিন্তু অবসর গ্রহণ করব। আবার অবসর নিতে নিতে এমন জায়গায় চলে যাব, একবারে সম্পূর্ণ ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব, যাদের স্মৃতিচারণ আমরা করছি। আবার যদি বলি তারা চলে গেছেন কি আমাদের ছেড়ে? না। আধ্যাত্মিক জগতের যারা মানুষ তারা জানেন আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। আমরা যেমন কাপড় চোপড় পরিধান করি, কাপড় চোপড়টি দুর্বল হয়ে গেলে আবার নূতন কাপড় পরিধান করি, তদ্রূপ তারা কিন্তু আমাদের মধ্যে আছেন। এই মঞ্চে হয়তো হাজির হয়েছেন আমার গুরুদেব রামসেবকপতি মহোদয়। তিনি হয়তো অদৃশ্যভাবে আমার মাথায় তিনি হাত দিয়েছেন। এইখানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পশুপতি মণ্ডল মহোদয়। তিনিও হয়তো অদৃশ্যভাবে আমাদের সকলকে আশীর্বাদ করছেন। এই বিদ্যালয় যেমন মহিরুহ হয়েছে, আরও ফুলে ফলে প্রস্ফুটিত হোক। কাজেই সেই ক্ষেত্রে আমি যার কথা বলতে আসছি, যার জন্যে এই মঞ্চে এখানে এসেছি, আমি সেই রামসেবক বাবুর কিছু কথা বলতে চাই। আমি তার ছাত্র ছিলাম, ভালো ছাত্র থাকি নাই, কিন্তু তার অনুশাসন ছিল খুব। এখন যেন কোনো হাত দেওয়া যায় না, চাবুক দেওয়া যায় না, হাতে থাপ্পড় দেওয়া যায় না, তখন কিন্তু এই জিনিস থাকে না। প্রচণ্ড চাবুক ছিল, প্রচণ্ড ধমক ছিল, প্রচণ্ড শৃঙ্খলা ছিল। আবার আমাদের এই মঞ্চের সভাপতি মহোদয় তিনি বলছিলেন যে তিনি এককালীন রাজনীতি করেছিলেন। অনেকেই মতাদর্শ আছে, বিভিন্ন মতে যেতেই পারেন, কিন্তু উদ্দেশ্য তো একটাই, সমাজের ব্যবস্থা করা। গঙ্গাধরবাবু বলছিলেন কথাটা। তিনি একাধারে শৃঙ্খলাপূর্ণভাবে বিদ্যালয়টিকে যেমন একটি পরিবার হিসেবে ঘিরে রেখেছিলেন, আরেকদিকে কী ছিলেন তিনি, এখানকার এই এলাকার মানুষ কৃষিকাজে কি কষ্ট পাচ্ছে না পাচ্ছে, কি করে জল দেওয়া যায়, কি করে কেনেল সংস্কার করা যায়, কি করে মানুষের মধ্যে সুবিধা অসুবিধা ভালো মন্দ সার্বিক দিকটা কি করে দেখা যায়, এই দিকটাও কিন্তু তিনি বজায় রেখেছিলেন। আমার মনে আছে তখন এই রকম উচ্চ বিদ্যালয় মানে শুধু বিল্ডিং টিল্ডিং এসব কিচ্ছু থাকে নাই। ওই পাশে ছিল বাড়ি, একবারে মাটির বাড়ি, এখানে থাকার জায়গা থাকে না। অনিলবাবু, অনিল মণ্ডল মহোদয় ছিলেন, তার বাড়িতে থাকতেন। কিছুদিন পরে গোপাল গোড়াইয়ের বাড়িতে থাকতেন সপরিবার। এমন হঠাৎ এখন আবার খবর পাচ্ছি শুধু গুরুদেব মারা যান নাই, গুরু মায়াও ইহলোক ছেড়ে চলে গেছেন। বিদ্যুৎপতির কথা এখন আমি শুনলাম যে তিনিও নাই আমাদের মধ্যে। ছেলের মতো কিন্তু আদর করতেন, একাধারে যেমন শাসন করতেন, একাধারে সোহাগ করতেন।
শাসন করে কে? সোহাগ করে যে বাবা মা অনুশাসন করেন, কিন্তু কিসের জন্য? আমাদের ভালোর জন্য। শিক্ষক মশাইরা শাসন করেন ছাত্রছাত্রীর ভালোর জন্য। কাজেই সেই ক্ষেত্রে বলতে চাই যে আমাদের মাস্টারমশাই যারা আছেন, যে সমস্ত গুরুকুল আছেন, তাদের ভাণ্ডারে যে সমস্ত ধন দৌলত আছে, মণিমুক্ত আছে, সেগুলো মন্থন করে নেওয়ার জন্যে ছাত্রছাত্রীদের বিশেষ আগ্রহের সঞ্চার হওয়ার দরকার আছে। হ্যাঁ, কেউ নিয়ে নিচ্ছে এই বিদ্যালয় থেকেই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। প্রধান শিক্ষক মহোদয় তার স্বাগত ভাষণে বলছিলেন এই বিদ্যালয় থেকে কেউ মন্ত্রী হয়েছিলেন কিছুদিন আগে, মাননীয় উপেন কিস্কু মহোদয় আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি যদি জীবিত থাকতেন হয়তো এই মঞ্চ আলোকিত করতেন তিনিও। কাজে একে একে সবাই চলে যাবেন ঠিকই, কিন্তু এই বিদ্যালয় থেকে যারা তৈরি হয়ে গেছিলেন তিনিও ছিলেন আমাদের প্রয়াত রামসাগুবাবুর ছাত্র, সুযোগ্য ছাত্র। এইখান থেকেই ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে ছাত্র হিসেবে যে তারাশঙ্কর মাহাতো আমাদের গ্রামেরই, তিনিও ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র। কাজে এক এক করে যদি বলি, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মন্ত্রী, কাজে একে একে অনেকেই কিন্তু রত্ন তৈরি হয়ে এখান থেকে চলে গেছে। সেই ক্ষেত্রে বলবো আগামী দিন, আগামী সময়, পরবর্তী প্রজন্ম এই বিদ্যালয় থেকে আরও ভালো ছাত্রছাত্রী তৈরি হোক। আজ যেমন বিদ্যালয় ছেড়ে চলে গেছেন নরহরিবাবু, বিদ্যালয় ছেড়ে চলে গেলেন সব্যসাচীবাবু কিছুদিন আগে, তারা কিন্তু তবু এই বিদ্যালয়ের মোহ, এই বিদ্যালয়ের আকর্ষণ কিন্তু ত্যাগ করেন নাই। সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে তারা কিন্তু আমাদের রামসাগু বাবুর এই স্মৃতিচারণ অনুষ্ঠানে তারা হাজির হয়েছেন। আমি সকলের কাছে আবেদন নিবেদন রাখতে চাই, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অনেক আগেই করা উচিত ছিল। উত্তমবাবুকে একাধারে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। আমার নিজের কথা বলি, আমি ছাত্র হিসেবে আমারও করণীয় ছিল। আমরা বড় ভুলে যাই তিনি যে আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের যে স্মরণ করা উচিত। ছাত্র হিসেবে আমারও তো করণীয় আছে। সেই ক্ষেত্র বিশেষে আজকে যে সুযোগ পেয়েছি বা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, একাধারে যেমন শোক ভাব আসছে ঠিকই, একাধারে গর্ববোধও করছি যে অনুষ্ঠানটা করে কিছু হলেও তাদেরকে অন্তত তাদের যে অন্তরাত্মা, তাদের অমরাত্মা শান্তি পাবে বলে মনে করি। এটা কিন্তু আরও অনেক আগে করা উচিত ছিল, দেরি হোক তবু কিন্তু করতে পেরেছি। সেই ক্ষেত্র বিশেষে এই স্মৃতিচার অনুষ্ঠানে এই কথাই বলতে চাই, আমরা কিন্তু কোনো দিন স্থায়ীভাবে থাকার জন্য আসিনি। আসবেন, প্রবেশ প্রস্থান, এটাই নিয়ম, এইটাই স্বাভাবিক। সেই ক্ষেত্র বিশেষে বলবো আরও জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন, আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন এখান থেকে কিছু নিয়ে যায়। নিয়ে যাওয়ার জন্য এখানে তোমরা এসেছো। যে ছাত্রছাত্রী ভালো তারা কিন্তু প্রাইজটা যেমন নিচ্ছে, আবার কিছু কিছু ছাত্রছাত্রী এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে তাদের প্রতিভা বিকশিতের জন্য তৈরি হচ্ছে। আমি তো বলবো যত যে ছাত্রছাত্রী আছো, তোমাদের মনে তো এইটুকু আশা করা উচিত যে ওই ছাত্রছাত্রী যদি ভালো পড়াশোনা করে, ওই ছাত্রছাত্রী যদি নিজের এক্সট্রা প্রতিভা দেখাতে পারে, আমরা কেন অতিরিক্ত প্রতিভা দেখাতে পারবো না? এই প্রতিযোগিতা কেন হচ্ছে না? কেন হেডমাস্টার মশাইকে বলতে হচ্ছে তোমরা এখানে বসো? এটা তো আমাদের কর্তব্য, এটা তো আমার দায়িত্ব। শৃঙ্খলা পরায়ণ, দায়িত্ব, কর্তব্য, এই বিষয়টা বিশেষভাবে পালন করা উচিত। বাবা মা আমাদের প্রথম গুরু, পরবর্তী গুরুদেব শিক্ষক মশাই। আমরা যেন অন্তত লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হতে পারি। একটা সার্টিফিকেট হলো, অর্থ উপার্জনের জন্যে চাকরি হলো, বিষয়টা তা নয়। বাবা আমাকে বাড়িতে রেখে দিলাম আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, দূরে যেয়ে বসবাস করলাম, বাবা মা এখানে রয়ে গেল। বাবা মা কিন্তু কাউকেই অভিশাপ দেন নাই, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, সেই দীর্ঘ নিঃশ্বাসটাই কিন্তু অভিশাপ। আমি সেই ক্ষেত্রে বলবো এই ছাত্রছাত্রীদের, তোমরা বড় হবে, তোমরাও শিক্ষক হও,
তোমরা মানুষ গড়ার কারিগর হও, তোমরা ডাক্তার হও, তোমরা ইঞ্জিনিয়ার হও, তোমরা বিভিন্ন দিকে ধাবিত হয়ে প্রকৃত কিন্তু মানুষ হও। সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরি করব এই মানসিকতা যেন না থাকে, প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া দরকার। আমি যদি মনে করি যে ওইটাই আমার যদি নাতি হতো, ওইটাই যদি নাতনি হতো, ওইটাই আমার ছেলে হতো, ওইটাই আমার মেয়ে হতো, তাকে আমি কেমনভাবে সেবা যত্ন করতাম। প্রতিটি ছাত্রছাত্রীকেই সেই মনোভাব, সেই সাম্য মনোভাব নিয়ে যদি আমরা চলি, মুখে বলা নয়, মনের সাম্যের প্রয়োজন। সেইভাবে যদি আমরা প্রতিটি ছাত্রছাত্রীকে ঠিকভাবে যত্ন নিয়ে পড়াশোনায় মনোযোগী করতে পারি, তাহলে বলবো প্রকৃতপক্ষে আমরা পঠন পাঠনের দিকটা সুশৃঙ্খলভাবে আমরা করতে পারবো। এবং সেই সঙ্গে কোথাও বলবো ছাত্রছাত্রীদেরও, অভিভাবক যারা আছেন সকলের সমন্বয়ের প্রয়োজন আছে। শিক্ষক শিক্ষিকা মনে করছেন আমি প্রকৃত পাঠদান করাবো, ছাত্রছাত্রী যদি বলে আমি প্রকৃতভাবেই মাস্টারের কাছ থেকে মণিমুক্তা তুলে নেব, আমার অভিভাবক যারা আছেন তারা যদি বলেন আমার ছাত্র, আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে মাস্টারমশাইকে কীভাবে অনুশাসন করতে হয় সেদিকেও কিন্তু সবুজ সংকেত দেওয়ার দরকার আছে। কাজেই সার্বিকভাবে যদি সমন্বয় তৈরি হয়, একা কখনো সার্বিকভাবে মঙ্গল করা কখনো সম্ভব নয়। আজকে যদি এই অনুষ্ঠানটা হচ্ছে, সকলে মিলেমিশে এক হয়ে যদি এই অনুষ্ঠান মঞ্চটিকে সাফল্যমণ্ডিত করতে পারি, তবেই তো বলবো এই আজকের যে পরিশ্রম, এই পরিশ্রমের সার্থকতা। কাজেই সেই ক্ষেত্রে আমার বক্তব্যকে দীর্ঘায়ু না করে আমি কথাই বলতে চাই, স্মৃতিতে অনেক কিছু আসে, যদি অনেক কিছুই বলে যায় অনেক দীর্ঘায়ু হয়ে যায়। কাজেই সেই ক্ষেত্রে বলবো আরও অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব আছেন, তাদের বক্তব্য আমি শুনবো, বক্তার থেকে শ্রোতা ভালো কিছু নিয়ে যাব, তার জন্য এখানে এসেছি। কাজেই সকলকে মনে করি, আমি প্রথমেও বলেছি আবার শেষেও বলছি, যদি বলার মধ্যে আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমা চেয়ে নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের শুভ হোক, মঙ্গল হোক, এই বিদ্যালয় আগামী দিনে উন্নততম জায়গায় পৌঁছায় এ আশা রেখে আজকের যে অনুষ্ঠান তার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের শুভ হোক, মঙ্গল হোক।